হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে কথা বলবো সদ্য রিলিজ প্রাপ্ত হিন্দি সিনেমা ছাওয়ার সিনেমাটা নিয়ে। সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে আমার অ্যাজ এ অডিয়েন্স আমার মতামত কী সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমরা প্রত্যেকে জানি ছাওয়া সিনেমাটা আমাদের দ্বিতীয় মারাঠা সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপরে তৈরি, এবং এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ভিকি কৌশল অ্যাজ ছত্রপতি সম্ভাজি মহারাজ, এবং তার সাথে অন্যান্য চরিত্র আছে হচ্ছে অক্ষয় খান্না অ্যাজ ঔরঙ্গজেব, রশ্মিকা মান্দানা, আশুতোষ রানা, প্রদীপ সিং রাওয়াত, বিনীত কুমার সিং এবং আরও বহু অ্যাক্ট্রেস রয়েছে এই সিনেমাটাতে। তো এটা মোর একটা পিরিয়ডিক্যাল হিস্ট্রিক্যাল ড্রামা, যেটা একটা সত্য কাহিনী বলে বা বায়োপিকও বলতে পারেন আপনার। তো কেমন হলো এই বায়োপিকটা বা কেমন হলো এই সিনেমাটা সেটা নিয়ে অ্যাজ এ অডিয়েন্স আমার মতামত তোমার সঙ্গে শেয়ার করব। তো আমি এর আগে যখন ট্রেলার রিলিজ হয়েছিল আমি কিন্তু তোমাদের একটু ছোট করে হলো ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। তো আমার মনে হয় এই সিনেমাটা রিলিজের পরে ছত্রপতি সম্ভাজি মহারাজ বা শিবাজি মহারাজকে নিয়ে আরও বেশি পরিমাণে মানুষ গুগলে সার্চ করবে, তাদের বিষয়ে জানতে চাইবে। কারণ আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা ঔরঙ্গজেব বা মুঘল সালতানাত সম্বন্ধে যত বড় বড় চ্যাপ্টার্স আমাদের পড়ানো হয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ দ্য লিজেন্ড ছত্রপতি শিবাজি মহারাজ সম্পর্কে আমরা কিন্তু ততটা পড়িনি, এবং সম্ভাজি মহারাজের নাম তো অনেকে জানেই না। এটা হচ্ছে বাস্তব কথা, অনেকের শুনতে অবাক লাগতে পারে, বাট এই আমাদের যে ইস্ট ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া বা নর্থ ইন্ডিয়ায় বহু লোক ছত্রপতি সম্ভাজি মহারাজকে জানেই না, কারণ আমাদের এডুকেশন সিস্টেমে ছত্রপতি সম্ভাজি মহারাজকে কোনোদিন সেভাবে ইনক্লুডই করা হয়নি। আমরা যতটা যেটুখানি মারাঠা এম্পায়ার সম্বন্ধে জানি সেটা মেনলি ওই ইংরেজদের সঙ্গে যে ওয়ার, যে চারটে ইঙ্গো মারাঠা ওয়ার হয়েছিল ওইগুলোর সময় সম্বন্ধে জানি, আর জানি হচ্ছে শিবাজি মহারাজ সম্পর্কে জানি, এবং তার পুত্র শাহুজি এই নামটা আমরা জানি। কিন্তু বাস্তবে এই যে গ্লোরিফাই যারা মারাঠা হিন্দ স্বরাজকে বা মারাঠা সাম্রাজ্যকে গ্লোরিফাই করেছিল, এই শিবাজি, সম্ভাজি, রাজারাম, ছত্রপতি রাজারাম এবং তারপরে হচ্ছে আপনার ছত্রপতি শাহুজি, এদের সম্বন্ধে খুব একটা আমাদের পাঠ্যপুস্তকে আমরা কিন্তু পাই না। এটা খুবই আনফর্চুনেট একটা ব্যাপার। আশা করছি যে বর্তমানে যে পলিটিক্যাল পাওয়ার আছে আমাদের রাষ্ট্রে, হয়তো এডুকেশন সিস্টেমে কিছু চেঞ্জ আসতে পারে। কারণ দেখুন, একটা জিনিস একটা শুনলে আপনি খুব অবাক হবেন যে ছত্রপতি শিবাজি বা ছত্রপতি সম্ভাজি মহারাজ বা মারাঠা এম্পায়ারকে নিয়ে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে কখনোই কিন্তু এত বড় মাপের সিনেমা হয়নি। এই রিসেন্ট টাইমে যেরকম সিনেমা হচ্ছে, লাইক তানাজি রিলিজ করলো কিছুদিন আগে, তারপরে এখন এই সিনেমাটা, এবং মারাঠা ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা রিলিজ হচ্ছে। তো বাট এই এরকম মাপের কিন্তু সিনেমাতে বাজিরাও মাস্তানি রিলিজ করেছিল, যেটাও একটা মারাঠা এম্পায়ারের ওপরেই তৈরি। বাট বাস্তবে কিন্তু এর আগে যদি আমরা দেখি, মানে 80s 90s বা আর্লি 2000-এ যখন অন্য পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল, কোনোরকম কিন্তু এই টাইপের যে হিন্দুইজমকে গ্লোরিফাই যারা করেছে, হিন্দু স্বরাজকে যারা গ্লোরিফাই করেছে, তাদের নিয়ে সেরকমভাবে সিনেমা হয়নি। আর দেখুন, এই যে একটা সিনেমা বা একটা ক্যারেক্টার যেখানে একটা রিয়েল লাইফ ক্যারেক্টারকে আপনি প্লে করবেন, সেই ক্যারেক্টারটার সার্থকতা কোথায় জানেন? যে আপনার মানে আপনি যখন ক্যারেক্টারটাকে আপনার ভেতরে চিন্তা করবেন, যে ক্যারেক্টারটা প্লে করেছে যে অ্যাক্টর, তার মুখটা আপনার সামনে ভেসে উঠবে। এটাই হচ্ছে মানে একটা ক্যারেক্টারাইজেশনের সার্থকতা, যে সে কতটা বেস্টভাবে নিজের বেস্টটা দিয়েছে ওই ক্যারেক্টারটার মধ্যে, সে কতটা ঢুকতে পেরেছে। এবং আমার মনে হয় এতদিন পর্যন্ত অক্ষয় কুমার এই কাজটা খুব ভালো করেছে, যখন সে মিশন মঙ্গল, প্যাডম্যানের মতো বা কেসারির মতো সিনেমা করেছে। তারপরে সুশান্ত সিং রাজপুতকে আমরা আমার মেনশন করতেই হয়, কারণ তিনি MS ধোনি করেছিলেন, যে MS ধোনি এখনও লিভিং লিজেন্ড একজন, তিনি এখনও বেঁচে আছেন। বাট এখনও কোথাও এটা অন্তত আমার এটা হয় যে MS ধোনি চিন্তা করলে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি কিন্তু সুশান্ত সিং রাজপুতের মুখটাও ভেসে ওঠে। তো এইটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশনের সার্থকতা, এটাই হচ্ছে তার কাজের সার্থকতা, ঠিক আছে? এবং এইখানেও আপনি যখন এই সিনেমাটা দেখবেন, আপনার মাথায় সম্ভাজি মহারাজ বললে কোথাও না কোথাও ভিকি কৌশলের মুখটা ভেসে উঠবে, ঔরঙ্গজেব বললে কোথাও না কোথাও অক্ষয় খান্নার মুখটা আপনার কিন্তু ভেসে উঠবে। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টারাইজেশনের সার্থকতা। এবার চলে আসছে সিনেমাটা কেমন হলো। দেখুন, এই গল্পটা আমরা প্রত্যেকেই জানেন যে শিবাজি মহারাজের মৃত্যুর পরে ইংরেজরা, এই মুঘলরা ভেবেছিল যে সহজে তারা মারাঠা বা দক্ষিণকে ক্যাপচার করে নিতে পারবে, বাট সেটা কিন্তু পসিবল হয়নি, কারণ তার ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ ক্ষমতায় আসেন এবং দীর্ঘ 9 বছর তিনি অক্লান্তভাবে লড়াই করে গেছিলেন
ঔরঙ্গজেবের সাথে, এবং ঔরঙ্গজেবকে অনেক সময় যুদ্ধে তিনি হারিয়েওছেন, কিন্তু শেষমেশে নিজেরই কিছু আত্মীয় স্বজনের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য তিনি ঔরঙ্গজেবের কাছে ধরা পড়েন, তারপর অত্যন্ত নিষ্ঠুরভাবে মানে ক্রুরভাবে তাকে হত্যা করা হয়। ঠিক আছে, এবং এইটাই হচ্ছে এই সিনেমার মেন স্টোরি। এবং এরকম একটা স্টোরিতে আপনাকে প্রায় 2.5 ঘন্টার সিনেমা, এই 2.5 ঘন্টা এনগেজ করে রাখার জন্য কিন্তু একটা প্রপার স্ক্রিন প্লে দরকার। এই সিনেমায় কিন্তু একটা বেশ ভালো স্ক্রিন প্লে আপনারা পাবেন। হ্যাঁ, অবশ্যই ফার্স্ট হাফটা সিনেমার একটু স্লো, কারণ দেখুন তারা অনেক কিছু জিনিস দেখাতে চেয়েছে। মায়ের সাথে সম্পর্ক, ছাবার তার স্ত্রীর সাথে সম্পর্ক, তিনি কীভাবে এই পুরো যে মারাঠাদের যে বিভিন্ন মন্ত্রী আমোত্তাজে তাদের কীভাবে ক্যাপচার করছেন, এই অনেক কিছু দেখিয়েছে। প্লাস ঔরঙ্গজেবের সাথে লড়াই, বারবার ঔরঙ্গজেবকে চ্যালেঞ্জ করে অনেক কিছু দেখিয়েছে। ফলে তার ফার্স্ট হাফটা কিন্তু একটু আপনার মনে হবে যে একটু ড্র্যাগ করছে, একটু বোরিং লাগবে। কিন্তু যখনই ইন্টারমিশন হচ্ছে, ঠিক আছে, ইন্টারমিশনের পরে মানে ওই যে ডায়লগটা আছে দেখবেন, যেখানে বলছে যে যেখান থেকে ঔরঙ্গজেব পাস করেছে সেইখানে গাছের মধ্যে পাতার থেকে বেশি লাশ ঝুলছে, বা নদীতে জলের থেকে বেশি মানুষের খুন বইছে, বাচ্চাদের ওই একটা সিনও আছে যে কুয়োর মধ্যে ডুবিয়ে মেরে দিচ্ছে নেক্সট নাসেলকে, মেয়েদের সমস্ত একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এইসব জিনিস ওখানে ইন্টারমিশন হয় সিনেমাটার। এবং তারপর থেকে যে সিনেমাটা শুরু হচ্ছে এবং শেষ 1 ঘন্টা, এই সিনেমাটা কিন্তু হিউজ মুভমেন্ট। এবং ওই যে মানে লাস্টের যে ওই 40 থেকে 45 মিনিট যেখানে এই সাঙ্গামেশ্বরে যাচ্ছে সম্ভাজি মহারাজ সমস্ত মারাঠা যে কিং আছে সবাইকে একত্রিত করতে, ওইখান থেকে যে ভাষণ শুরু হচ্ছে এবং দ্য এন্ড, যেখানে সেই মানে একটা আমার এন্ডিংয়ের যে এন্ডটা যেখানে করেছে না, দি এন্ড যেখানে হচ্ছে, যে যেরকম ঝোলানো রয়েছে দুপাশে এবং উপর থেকে আলোটা পড়ছে, আর ওই যে একটা মানে পুরো সিনেমাতে দেখবেন একটা ড্রিম সিকোয়েন্স দেখানো হয়েছে, যে যখন এই সম্ভাজি মহারাজ কোনো বিপদের মধ্যে পড়েন তখনই তিনি আই সাহেব বলে ডাকেন, এবং তার বাবা মানে শিবাজি মহারাজ ওই ড্রিম সিকোয়েন্সের মধ্যে খালি বলে হাঁ শম্ভু মহারাজ বলে যে সিকোয়েন্সটা আছে। এবং লাস্টে একটা ডায়লগ আছে সিনেমার, যে আমি তো মাকে কোনো দিন দেখিনি, তাহলে মাকে আমি কি করে চিনবো। তো তখন শিবাজি মহারাজের ড্রিম সিকোয়েন্সই তিনি বলছেন যে তুমি মাকে দেখোনি, কিন্তু তোমার মা কিন্তু তোমাকে দেখেছে, তাই তোমার মা তোমাকে চিনে নেবে ঠিক। এবং লাস্টে ওই ডায়লগটা দিয়ে শেষ করা, যে আই সাহেব, তখন ফার্স্ট তার মায়ের গলাটা ওখানে শোনানো গেল যে হাঁ শম্ভু, ওই সিকোয়েন্সটা আমার দারুণ লেগেছে। এবং তারই আগে একটা সিকোয়েন্স আছে যেখানে বিনীত কুমার সিং, যিনি এখানে কবি কলসের অভিনয়টা করেছেন, তো তার সাথে তার আগে একটা সিন ছিল যে কোনোদিন আপনার সাথে আমি, সম্ভাজি মহারাজ বলছে যে কোনোদিন তোমার সাথে আমি প্রতিযোগিতা লড়বো, মানে ওই কবিতার, এবং একদিন তোমাকে আমি হারাবো। ঠিক আছে, ওই যে লাস্টের সিকোয়েন্স যখন কবি কলসকে একই জায়গায় দুজন ধরা পড়ছে এবং কবি কলসকে মারার জন্য নিয়ে যাচ্ছে, ওইখানে যে দুজনের কথাবার্তাটা, ওইটা যদি আপনি প্রথম থেকে এদের দুজনের জিনিসটাকে ফিল করেন, এবং ওই যে শেষে যে হ্যাঁ আর দুজনের কোনোদিন আর দেখা হবে না, এই যে জিনিসটা ফিল যদি করতে পারেন, আপনার কোথাও গায়ের রোমে কাটা দিয়ে উঠবে, গায়ের রোম খাড়া হয়ে যাবে আপনার, এই ফিলিংসটা আসছে। এবং দুজনে কোনো বিভৎস অভিনয় করেছে। ওই যে শুধু ওই সিকোয়েন্সটা, যে দুজনে কবিতা বলতে বলতে যাচ্ছে, একবার একে দেখাচ্ছে একবার ওকে দেখাচ্ছে, দুজনকে দেখতেও পাচ্ছে না, এদিকে করে যাচ্ছে ও ওদিকে মুখ করে বাঁধা রয়েছে, মানে অসাধারণ করেছে ওই জায়গাটা। প্লাস হচ্ছে লাস্টের অ্যাকশন সিকোয়েন্সটা, মানে যেখানে মাত্র 150 জন সৈনিক সঙ্গমেশ্বরে এবং তার বিরুদ্ধে 5000 জন মোগলের সাথে লড়াই করছে, ওই নৌকার নোঙরটা দিয়ে যে লড়াই করার যে সিকোয়েন্সগুলো ওইখানে, মানে দেখুন আপনারা যারা সম্ভাজি মহারাজ সম্বন্ধে সার্চ করবেন তারা জানেন যে সম্ভাজি মহারাজকে ছাবা কেন বলা হতো, কারণ তিনি সিংহের বাচ্চা এবং তার মধ্যে ওই জিনিসটা ছিল, এবং তিনি সিংহকে মেরেও ছিলেন। ঠিক আছে, এটা যারা হিস্ট্রি পড়েন তারা জানবেন। ঠিক আছে, তো ওই যে একটা সিংহকে যখন চারপাশ থেকে মারতে আসছে প্রচুর, এবং তার আগে একটা ডায়লগ আছে যে কবি শোনা है कि कुत्तों के पिल्लों के डर से शेर का बच्चा जंगल छोड़ के भाग गया, এই যে ডায়লগটা আছে, अभी हमें जंगल में दहाड़ने का मन कर रहा है, ওই যে ডায়লগটা বলে তারপরে যে নোঙর দিয়ে ফাইট, পুরো সবাই মরে যাচ্ছে একে একে, মাটা সমস্ত যে সেনাপতিরা আছে জেনারেলরা আছে সবাই মরে যাচ্ছে, এবং ওই যে ফাইট মানে হ্যাটস অফ, ওই ফাইটটা মানে দুর্ধর্ষ, মানে ওই যে ওখানে এক্সপ্রেশন তার, ওই যে মারছে চিল্লাচ্ছে, মানে এটা আমার সলিড লেগেছে ওই ফাইটের সিকোয়েন্সটা। প্লাস একটা জায়গা আছে লাস্টে যেখানে তার উপরে বিভিন্ন টর্চার করা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে তার চোখ গেলে দিচ্ছে, জিভ ছিঁড়ে নিচ্ছে, নখ উপড়ে নিচ্ছে, যে কাটা ঘায়ে নুনের লাগিয়ে দিচ্ছে, এবং আরও বেশি অত্যাচার হয়েছে, এখানে সব জিনিসটা দেখায়নি। তো এখানে
ওখানে তো আরও ছিল, মানে আপনি যারা হিস্ট্রি পড়েন তারা জানবেন তার পুরো শরীরে যে স্কিন আছে, স্কিন পুরো তুলে নিয়েছিল, সমস্ত স্কিন। আপনি ভাবুন যে পুরো স্কিন মানে হচ্ছে আমাদের শরীরে যদি একটুখানি ছাল উঠে যায় কথা আমাদের কি লাগে, সেখানে পুরো স্কিন তুলে দেয় এবং তারপরে তার গায়ে নুন মাখানো, মানে মানে ভাবা যায় না এতটা ক্রুর অত্যাচার তার উপর করা হয়েছিল। এবং এখানে অত কিছু দেখানো হয়নি, বাট এখানে একটা সিন আছে যে যখন তার জিভ কাটতে আসছে সবাই মিলে তাকে ধরাচ্ছে যে যার জিভটা কাটবে, মুখটা হাঁ করাবে, কিন্তু এখানে একটা করে চিল্লানো আর সবাই ভয় সরিয়ে যায়। মানে এটাকে পোর্ট্রে করেছে হি ইজ এ কাপ অফ এ লায়ন, সে সত্যিকারের ছাবা। এবং এটা সত্যি বিকি কৌশল কিন্তু দুর্ধর্ষভাবে এই জিনিসটাকে কিন্তু পোর্ট্রে করেছে। আমি সেই জন্যই বললাম যে আপকামিং দিনে আপনি যখন সম্ভাজি মহারাজ চিন্তা করবেন আপনার জেহেন মে ওই খালি ওই নামটাই আসবে যে ভিকি কৌশল, এর মুখটাই আসবে, ওই ক্যারেক্টারটাই আসবে। সে এতটা ভালোভাবে প্লে করেছে। এবং এর আগেও আমরা দেখি শ্যাম বাহাদুর বলি, বা তার আগে একটা সিনেমা করেছিল উড়িতে, যেখানে তিনি এই ধরনের ক্যারেক্টার কিন্তু খুব ভালোভাবে প্লে করতে পারেন। উধাম সিং, সর্দার উধাম সিংও তিনি করেছেন, সেখানেও তিনি এই ধরনের কাজ কিন্তু খুব ভালোভাবে তিনি করতে পারেন। প্লাস এখানে আপনাদের অক্ষয় খান্না অ্যাজ ঔরঙ্গজেব, তার বেশি রোল নেই, বেশি ডায়লগ নেই, বাট ওই যে কিছু কিছু সিকোয়েন্স আছে যে এরকম করে তাকিয়ে থাকা, এবং তার যখন এন্ট্রি হচ্ছে দেখুন পেছনে একটা অ্যারবিকে একটা গান বাজছে, ঠিক আছে, যখন একটা কি আমার ভালো মিউজিকটা বেশ বাজছে, ওই সিকোয়েন্সগুলো বা তার সেই এরকম করে শুয়ে আছে, শুয়ে যে আঙুর খাওয়ার যে সিকোয়েন্সগুলো, মানে বিভৎসভাবে মানিয়েছে তাকে। আর একটা আমার ওদের ফেস ওভার একটা সিকোয়েন্স খুব ভালো লাগছে, যে একটা যে একদম শেষের দিকে দেখবেন, সিটে যারা দেখেছেন বুঝতে পারবেন যে তিনি মানে একটা এরকম উঁচু পালঙ্কের মধ্যে এরকম করে বসে আছেন শাহজাহান, তার পাশে এই শাহজাহান বলছে ঔরঙ্গজেব, তার পাশে তার একজন সাগরেদ রয়েছে, এবং একটা সামনের জানলা থেকে এরকম বাধা অবস্থায় পুরো ইয়েকে দেখা যাচ্ছে আপনার আমাদের সম্ভাজি মহারাজকে। এবং ওই জায়গাটা যে মিউজিকটা পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে দুর্ধর্ষ। প্লাস এখানে যারা সাইড অ্যাক্টিং করেছে লাইক আশুতোষ রানা, তার বিনীত কুমার সিং, আরও বহু অ্যাক্টার আছে এখানে। তবে জায়েন্ট জাঞ্জির যিনি ডাব্লিউডাব্লিউতে লড়েন, উনিও এখানে এই খান জামানের ক্যারেক্টারটা প্লে করেছে প্রথমে। তো যারা যারা রোলগুলো প্লে করেছে প্রত্যেকেই কিন্তু বেস্ট কাজ করেছে। বিশেষ করে আশুতোষ রানা, মানে আশুতোষ রানার ক্যারেক্টারের জায়গা অনেক কম, কিন্তু যখন তার ক্যারেক্টারটা মরে যাবে সিনেমার মধ্যে, তখন কিন্তু আপনার সেই ক্যারেক্টারের জন্য আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনার কষ্ট হবে কোথাও একটা। প্রত্যেকটা ক্যারেক্টার এরকম করে ভালো। এখানে একটা সেই সময়কার মারাঠা যে সোসাইটি, তার একটা যে বৈশিষ্ট্য ছিল, যেমন নারীদের কিন্তু একটা ভালো জায়গা দেওয়া হতো পলিটিক্সে, এখানেও কিন্তু সেই জিনিসটা দেখানো হয়েছে। যদিও রশ্মিকা মান্দানার অভিনয় আমার খুব একটা ভালো লাগেনি, আমি জানি না কেন এই টাইপের মারাঠা সিনেমাগুলোতে, এর আগেও আমি দেখেছি কৃতি সেনান ছিল পানিপথে বা তানাজিতে কাজল, প্রত্যেক খুব স্টাইলিশভাবে প্রেজেন্ট করা হয়। অতটা কিন্তু স্টাইলিশভাবে প্রেজেন্ট করার দরকার হয় না। এটা আমি জানি না যে ওয়েস্টার্ন কালচারকে কিছুটা ওয়েস্টার্নের সিনেমাগুলোকে ভালো চালানোর জন্য নায়িকা ক্যারেক্টারগুলোকে এতটা জায়গা দেয় কেনা। এখানে এটা ভালো যে সেই সময় যে বৈশিষ্ট্য ছিল যে পলিটিক্সে নারীদের ইনভলভমেন্ট, সেটা দেখিয়েছে। কিন্তু এখানে রশ্মিকার দেখুন আপনি, না সে ওই মারাঠি অ্যাকসেন্ট বলতে পারছে ঠিক করে, বা অ্যাকসেন্ট বলার দরকারও নেই, মানে এখানে তো তারা মারাঠি, এখানে মানে কিছু কিছু জিনিস কথাবার্তার হাব ভাব কিছু জিনিসই তার মনে হচ্ছে না, পুরো হিন্দিতে একদম প্লেন হিন্দিতে বলছে, কোনো এক্সপ্রেশন নেই, কিছু নেই। যদিও লাস্টের দিকে তার যে অ্যাক্টিংয়ে যখন সম্ভাজির ওপর অত্যাচার করা হচ্ছে, ওই যে সিনগুলো যায় জগদম্বা যে বলছে তার উপর অত্যাচার করে, সে যে ফিল করছে, ওগুলো আমার একটু ভালো লেগেছে, কিন্তু ওভারঅল আমার খুব একটা ভালো লাগেনি। এবং যেটা বললাম সিনেমার প্রথম দিকটা একটুখানি লেন্দি হয়েছে, বাট ওই যে প্রথমে যে গানটা আছে, যে আয়াত তুফান যে গানটা আছে, ওই গান এবং তার সাথে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হচ্ছে, ওইটা কিন্তু বেশ ইনগেজিং লাগছিল আমার। ঠিক আছে, তো প্রথমে এইসব সিনগুলো খুব ভালো লাগছে। আবার শেষের দিকে একটা জায়গা দেখবেন যেখানে ওই চারদিক থেকে বলছে যে ঘিরে নিচ্ছে আস্তে আস্তে রায়গড়কে, এবং তারা বিভিন্ন প্ল্যান করছে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গিয়ে মোগল সেনাদের উপর হামলা করবে। ওই যে হামলার সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে, ওই সিকোয়েন্সগুলো আমার মনে হচ্ছে আরও একটু বেটার করা যেত, মানে আরও একটু কিছু নতুনভাবে কিছু করা, বা মানে কিরম হয়ে গেলে সিকোয়েন্সগুলো পরপর দেখিয়ে দিচ্ছে, আর মানে হাই পয়েন্ট আর কিছু হচ্ছে না ওই সিকোয়েন্সগুলোর মধ্যে। যে প্রথমটা যখন দেখলাম বা বেশ ভালো লাগলো, বা ওই আখের ক্ষেতে যে যুদ্ধটা, ওটা দেখতে বেশ ভালো লাগলো, কিন্তু তারপরে যে শাড়ি পরে যে যুদ্ধগুলো হচ্ছে, বা সেই জল থেকে উঠে যে তীর মারার সিনগুলো, ওইগুলো তার সেভাবে কিছু কিন্তু লাগছে না ভালো। ঠিক আছে, ওভারঅল এটা কিন্তু একটা বেশ ভালো প্রজেক্ট, এবং এই সিনেমাটা দেখে যখন আপনি বেরোবেন আপনার কিন্তু কোথাও একটা গর্ব হবে। প্লাস তার সাথে আপনার ওই ক্যারেক্টারটা, ওই রিয়েল লাইফ ক্যারেক্টার সম্ভাজি মহারাজ এর সম্বন্ধে আপনি যখনই ভাববেন আপনার কিন্তু মনটা কোথাও কষ্ট পাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা সিনেমার সার্থকতা। আর একটা ভাস্ট হিস্ট্রি, যেটাকে আমরা হয়তো এতদিন জানতাম না, বিশেষ করে এই জেডের কিডসরা জানতো না, তারা কিন্তু
জানতে পারবে আজকে, ঠিক আছে? এই এই সম্বন্ধে, এই সম্ভাজি মহারাজ, এই মারাঠা এম্পায়ার, এই সম্বন্ধে একটা জানতে পারবে এইটা। এবং এই সিনেমাটা কিন্তু আমি যতদূর জানলাম প্রথম দিন খুব ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ড অফ মাউথও খুব ভালো, ঠিক আছে? তো আশা করছি একটা হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছে এই সিনেমাটা পৌঁছাবে এবং একটা খুব ভালো সার্থকতা পাবে এবং সোসাইটিতেও এই আমাদের হিন্দু স্বরাজ, এই হিন্দু যে বীর, তাদের নিয়ে কিন্তু একটা আলোচনা হবে। হয়তো পরবর্তীকালে এডুকেশন সিস্টেমেও কিন্তু একটা বড় চেঞ্জ আমরা কিন্তু দেখতে পেতে পারি। তো এটাই ছিল এই সিনেমাটা সম্বন্ধে আমার মতামত। আপনারা অবশ্যই গিয়ে একবার সিনেমাটা আপনাদের নিকটবর্তী হলে দেখুন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, সিনেমাটা দেখে যখন আপনারা বেরোবেন, আপনারা একটা দারুণ ফিলিংস, একটা গর্ব, কিছুটা কষ্ট এবং একটা প্রচুর পরিমাণে ভাস্ট হিস্ট্রিকে ক্যাপচার করে আপনি বেরোবেন, ঠিক আছে? কারণ এখানে অনেক জিনিস দেখানো হয়েছে। অনেকে হয়তো বলতে পারে যে প্রোপাগ্যান্ডা, যে ঔরঙ্গজেবের যে অত্যাচারগুলো দেখানো হচ্ছে, যে একটা মেয়েকে জ্বালিয়ে দিচ্ছে বা এই যে বাচ্চা এত মানুষের উপর অত্যাচার করছে, এই জিনিসগুলো ভুল না। আপনি যদি হিস্ট্রি সার্চ করেন, মুঘল এম্পায়ারদের মধ্যে সবথেকে বেশি টর্চারিং এম্পায়ার ছিল হচ্ছে ঔরঙ্গজেব। তিনি জিজিয়া কর পুনঃপ্রবর্তন করে, যেটা আকবর বন্ধ করে দিয়ে, যেটা তিনি পুনঃপ্রবর্তন করেন। তার আমলে সবথেকে বেশি হিন্দুকে মুসলিমে ধর্মান্তরিত করা হয়। তার আমলে মানে সেন্ট্রাল ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়াতে সবথেকে বেশি হিন্দু হত্যা করা হয়। তার আমলে সোমনাথ মন্দির লুণ্ঠন করা হয়। এরকম বহু অত্যাচার তার আমলে করা হয়, ঠিক আছে? তো এখানে প্রোপাগান্ডার কোনো জায়গা নেই। এখানে সত্যিটা দেখানো হয়েছে, হিস্ট্রিটা দেখানো হয়েছে এবং এই হিস্ট্রিটা আজ পর্যন্ত আমাদের কাছে লুকানো ছিল বলে আমাদের মনে হতে পারে এটা প্রোপাগান্ডা। বাট আপনি যে কোনো হিস্ট্রিয়ানের হিস্ট্রি সার্চ করে নিন, যে কোনো গুগলে সার্চ করে নিন, গুগলটা আজকে আমাদের কাছে সবার কাছে অ্যাভেলেবেল, তো আপনি জানতে পারবেন যে হিস্ট্রিটা আসলে কী। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। আপনারা কারা কারা সিনেমাটা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।